দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সাম্প্রতিকে। আমি দেওয়ান জামিলুর রহমান রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইউক্রেন সংকট। আপনারা হয়তো অনেকেই এরই মধ্যে ইউক্রেন ইস্যু সম্পর্কে অবগত আছেন। আমরা জানি যে গত বৃহস্পতিবার ইউক্রেনে আচমকা আক্রমণ করেছে রাশিয়া এবং তারা বর্তমানে দেশটিতে সামরিক অভিযান চালাচ্ছে এবং এর কারণে বিশ্বব্যাপী একটি সংকটের সৃষ্টি হয়েছে এবং সেখানে বাংলাদেশী সহ বিভিন্ন দেশের যারা নাগরিক রয়েছেন তারাও বেশ বিপাকে পড়েছেন। তো এই সব বিষয় এবং ইউক্রেন ইস্যু নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনা হবে। আমাদের এই আলোচনায় যুক্ত হচ্ছেন যমুনা টেলিভিশনের নিউজ এডিটর মাহমুদুল হাসান এবং আমাদের সঙ্গে আরো যুক্ত হচ্ছেন পোল্যান্ড থেকে হুসাইন আলম। তিনি এই বর্তমানে পোল্যান্ডে রয়েছেন এবং সেখানে ওয়ার্কলো ইউনিভার্সিটিতে তিনি কর্মরত রয়েছেন। আমরা তাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। মাহমুদুল হাসান এবং হুসাইন আলম, আপনাদের দুজনকে স্বাগতম। ধন্যবাদ। জি। আমরা শুরুতে হুসাইন আলমের কাছে যাচ্ছি। হুসাইন আলম, আপনি যেহেতু পোল্যান্ডে আছেন এবং পরিস্থিতি একদম কাছাকাছি বা সীমান্তের ওপার থেকে পর্যবেক্ষণ করছেন। তো আমরা আপনার কাছে জানতে চাইবো যে বর্তমানে ইউক্রেনের অবস্থা সম্পর্কে আপনি কতটুকু অবগত আছেন এবং কি, কি তথ্য আছে আপনার কাছে এবং আ সেখানকার বাংলাদেশিরা বা ইউক্রেনের নাগরিকরা কি অবস্থায় আসলে রয়েছেন? ধন্যবাদ আপনাকে। এখন ইউক্রেনের যে অবস্থা, এটা অবস্থা আগের থেকে আরো ভয়াবহ এবং অনেক কঠিন। আম রাশিয়া শান্তি আলোচনার জন্য ডাক দিয়েছিলেন। গতকাল যে মিটিং ছিল বেলারুশে, এখানে তেমন কোনো কিছু আসেনি। এখন ভারী অস্ত্র এবং মিসাইল তারা ব্যবহার করছে এবং কিছুক্ষণ আগে ২ ঘন্টা আগে আমি একটা নিউজে দেখেছি যে একটা ইউনিভার্সিটির পাশে এখানে অ্যাডমিনিস্ট্রেশন অফিস, এখানে ওরা আঘাত করেছে। সবচাইতে বড় বিষয় হলো আমার এখানে এই ৫ দিনের অবজারভেশন এবং আমি ৩ দিন যাবৎ বর্ডারে ছিলাম। সকাল, দুপুর, রাত মানে পরিশ্রম যাকে বলে, কোনো রেস্ট ছাড়া, না আছে ঘুম কোনো কিছু বাংলাদেশী যারা আছে তাদেরকে পিক আপ করার জন্য এবং নিরাপদ স্থানে পৌঁছানোর জন্য আমরা ওখানে বাংলাদেশ এম্বাসির পক্ষ থেকে কাজ করেছি। তো ওই পাশে বড় চ্যালেঞ্জ হলো ইউক্রেনের জন্য আম এখন খুবই দুঃখজনক, হতাশাজনক। এটা আসলে কাম্য ছিল না। আরেকটা যে বিষয় বলি, ইউক্রেনের যে অবস্থা এখন, এখান থেকে আম হাজার, হাজার মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে পোল্যান্ডে আসার জন্য এবং বর্ডারস্থ যে দেশগুলো আছে সেখানে পৌঁছানোর জন্য। তার ভিতর বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান, নেপাল এবং বিভিন্ন দেশের আছে। ওরা যে কাজগুলো করছে প্রথমত ইউক্রেন যে নাগরিক আছে, আ বিশেষ করে শিশু এবং মহিলা যারা আছে তাদেরকে প্রথমত বর্ডার পাস করার জন্য সহযোগিতা করছে এবং বাংলাদেশীদের জন্য যে কষ্টটা হচ্ছে এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিদের জন্য ইউক্রেন বর্ডারে ওখানে মিনিমাম 30 আওয়ার্স, 40 আওয়ার্স, 50 আওয়ার্স তাদের স্ট্যান্ড বাই দাঁড়ায় থাকা লাগবে। তারপরে তারা হয়তো স্ট্যাম্প পাচ্ছে। যেখানে না আছে ফুড, না আছে পানি, না আছে অন্য সাহায্যের ব্যবস্থা। কিন্তু যখন তারা বর্ডার ক্রস করছে ইউক্রেনের বর্ডার, পোল্যান্ড সীমান্তে আসছে, পোল্যান্ড সরকার বর্ডার উন্মুক্ত করেছে। যে দেশের সিটিজেন হোক না কেন তাদের জন্য এখানে সাহায্যের ব্যবস্থা করা আছে। জি, ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে যেহেতু শুনছিলাম যে আপনি সীমান্তে অবস্থান করছেন বেশ কয়েকদিন ধরে এবং আমরা আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে বাংলাদেশীরা সেখানে আসতে কি কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা বা সংখ্যাটা কিরকম আসলে সংখ্যাটা মানে কত সংখ্যক মানুষ পোল্যান্ডে এই মুহূর্তে অবস্থান করছেন বা আসার চেষ্টা করছেন? আম আমাদের ১ম দিনে আমরা যারা বর্ডারে পুলিশ সরকার ৯ টা পয়েন্ট চালু করেছে হেল্প সেন্টার বর্ডার এরিয়াতে। আমরা কিছু, কিছু বর্ডারে কাজ করেছি ৯ টা বর্ডারে গ্রুপ হিসেবে। আমি যে বর্ডারে ছিলাম এই বর্ডারের নাম হচ্ছে মেডিস্কা। মেডিস্কা বর্ডারে আমি গত পরশুদিন থেকে গতকাল সকাল পর্যন্ত ৩০ জন বাংলাদেশীকে পিক আপ করেছি। যেমন এবং গতকাল দুপুর থেকে আজ পর্যন্ত আমার কাছে যত ফোন এসেছে সেখান থেকে আরো ১৫ জনকে আমরা পিক আপ করেছি মেডিস্কা সীমান্তবর্তী এরিয়া থেকে। আর অন্যান্য এরিয়া থেকেও তাদেরকে পিক আপ করা হয়েছে বিভিন্নভাবে। আমরা মিনিমাম ৩০০ থেকে ৩৫০ মতো বাঙালিদেরকে আমরা পিক আপ করেছি বর্ডার থেকে। এদের জন্য আমাদের ব্যবস্থা যেগুলো করেছি বাংলাদেশ এম্বাসি থেকে
এবং আমরা বাঙালি কমিউনিটি যারা আছি তাদের পক্ষ থেকে বাংলাদেশ এম্বাসি এবং আমাদের এখানে বাঙালি কমিউনিটি যারা আছি আমরা এখানে দিন রাত অক্লান্ত পরিশ্রম আমরা করে যাচ্ছি, যেখানে না আছে ঘুম, না আছে খাবার, না আছে মানে গাড়িতেই থাকা এবং বাইরে প্রচন্ড আকারে শীত। তো ওদেরকে আচ্ছা। প্রথমত পিক আপ করে আমরা যে কাজগুলো করছি এখানে ডিটেনশন যে রিফিউজি সেন্টার আছে সেখানে পাঠানো, বাট আমাদের বাংলাদেশি যারা আছে তাদেরকে ওখানে আমরা কাউকেই পাঠাইনি। সমস্ত বাংলাদেশিদেরকে আমরা বাংলাদেশি কমিউনিটি যারা আছে তাদের বাসায় রাখার ব্যবস্থা করেছি এবং বাংলাদেশ এম্বাসি থেকে এদের রাখার একটা ব্যবস্থা করা হয়েছে ক্যাপিটালে, সেখানে রাখার ব্যবস্থা করা হয়েছে। এক্সাম্পল, আমার বাসায় এখন পর্যন্ত ৫ জন বাঙালি আছে যারা ইউক্রেন থেকে এসেছে। আমি আচ্ছা। তাদেরকে গতকাল আমার বাসায় আসার সময় আমার নিজের গাড়িতে করে নিয়ে এসেছি। তারা আসলে ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে কি বলছেন? মানে তাদের সেখানকার মানে ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্সটা কি? আমরা একটু জানতে চাই। এদের এক্সপেরিয়েন্স যেটা এদের কাছ থেকে কথা বলে জানতে পেরেছি, যেটা যেটা খুবই দুঃখজনক এবং কষ্টকর এবং আমি নিজে যেটা দেখেছি, দেখে চোখের পানি চলে এসেছে। আমরা বসবাস করি ২০২২ সালে। এখানে কেউ কল্পনা করেনি যে আন্ডারগ্রাউন্ডে 100 child going to be the born is 2022. It's unbelievable, unthinkable. এটা আনইমাজিনেশন, এটা ইমাজিন করা কল্পনাও করা যায় না। যেখানে বেসমেন্টে ১০০ শিশু জন্ম হয়েছে ইউক্রেনে যারা নিরাপত্তার জন্য এবং বাংলাদেশের সাথে কথা বলে যেটা জানা গেছে যে বর্ডার এরিয়াতে ওখানে মিনিমাম 30 থেকে 40,000 পিপল দে আর স্টিল ওয়েটিং তারা দেশ ছাড়ার জন্য এবং ওই পাশে যে অবস্থাগুলো বাস, ট্রাম বা ট্রেনগুলো আছে এগুলো সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছে, যে ভারী যানগুলো নিয়ে তাদেরকে আঘাত করা হচ্ছে ইউক্রেনে। এখানে অবস্থা খুবই ভয়াবহ। বাঙালি যারা এসেছে তারা ৪ দিন ৫ দিন পর হেঁটে এসে ওই পারে মিনিমাম ২ দিন ৩ দিন যাবত দাঁড়িয়ে আছে। তারপর যখন পোল্যান্ডে আমাদেরকে দেখছে, আমাদেরকে দেখার পর হাউমাউ করে কান্না করে দিচ্ছে এবং কষ্ট আমাদেরকে দেখার পর তাদের মানে একটা যে শান্তি প্রশান্তি এটা তারা পেয়েছে। সবচাইতে আচ্ছা। বড় বিষয় হলো পোল্যান্ডে আসার পরে পোল্যান্ড সরকার, লোকাল গভর্নমেন্ট এই রিফিউজিদেরকে হেল্প করার জন্য এনাফ পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন সেন্টার গুলো চালু করেছে। বের হওয়ার পরে এখানে এনাফ ফুড, ওয়াটার, টি, কফি অ্যান্ড আদার ক্লোথস, everything is over there. So someone is coming to the Poland, they are not facing any kind of problem. And local government in Poland, local government announced that any refugee come to the Poland from the Ukraine, they don't need to pay any transport. Example, they can use bus, tram, and other stuff is going to be the free. They don't need to pay. জি। আমরা পোল্যান্ড সরকারের পদক্ষেপ শুনছিলাম। তো আমরা কি বাংলাদেশ থেকে কি কোনো এরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা তাদের দেশে ফিরিয়ে আনার জন্য? আপনি কি এ ধরনের কোনো তথ্য দিতে পারবেন আমাকে? আপাতত আমাদের বাংলাদেশ এম্বাসির তথ্য মতে আজকেও সকালে আমার অ্যাম্বাসেডর ম্যাডামের সাথে কথা হয়েছে এবং আপনাদের প্রোগ্রাম জয়েন করার আগেও আমার ২০ মিনিট আগেও কথা হয়েছে। বাংলাদেশ এম্বাসি যে কাজটা মানে পদক্ষেপটা নিয়েছে, যদি কেউ বাংলাদেশে যেতে চায়, যারা রিফিউজি হিসেবে বাংলাদেশে পোল্যান্ডে আসার পর বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশে পাঠানোর জন্য। তাদের কোনো পেমেন্ট লাগবে না, বাংলাদেশ সরকার এটা বহন করবে, বাংলাদেশ এম্বাসি এটা বহন করবে। আরেকটা বিষয় হলো যে এখানে তারা থাকতে পারবে কিনা পোল্যান্ডে বা কাজ করতে পারবে কিনা। পোল্যান্ড গভর্নমেন্ট এখনো এটার উপর কাজ করছে, নতুন কোনো নিয়ম এখনো ইমপ্লিমেন্ট হয়নি, বাট স্টিল দে আর ওয়ার্কিং। আই হোপ ইজ গোয়িং টু বি। আমার এখানে হোম অফিসের সাথে আমার একটা কানেকশন আছে। আমি পোল্যান্ড হোম অফিসে, আমি এখানকার হোম অফিসের অ্যাডভাইজার। আমার ডাইরেক্টরের সাথে কথা হয়েছে, আমি বলেছি আমার বাংলাদেশিদেরকে রাখার জন্য। So he said that he give me the hope. So maybe something will come out. If some news will come out, we'll let you know and we'll keep all the Bangladeshi in here. If not, they will go back Bangladesh with Bangladesh government to provide the plane and others.
আচ্ছা, আমরা আমরা একটু মাহমুদুল হাসানের কাছে ফিরতে চাই। মাহমুদুল হাসান, আপনি যেহেতু একজন সংবাদকর্মী, আপনি হয়তো দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম হবে। আপনি আসলে এই যে ইউক্রেন সংকটটা, এই সংকটটাকে আসলে কিভাবে দেখছেন একজন সংবাদকর্মী হিসেবে? ধন্যবাদ। আ যেকোনো যুদ্ধ, যুদ্ধের তো দুটো পক্ষ থাকে, তিনটে পক্ষ থাকে, অনেক পক্ষ থাকতে পারে। মূলত দুটো পক্ষ, এই দুই পক্ষের যুদ্ধে কেউ একজন ঠিক, কেউ একজন বেঠিক, অথবা কেউ অল্প ঠিক, কেউ অল্প বেঠিক, সেটি থাকে। সেটি বিচার বিশ্লেষণ হয়তো সময় করবে। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যে জিনিসটি ঘটে সেটা হলো মানবতার মৃত্যু ঘটে। এই যে মানবিক বিপর্যয়টি আপাতত দেখা গেল, মানে একটা গোটা বিশ্বে তোলপাড় শুরু হয়ে গেছে। এত আমি দেখছিলাম প্রায় ৪ মিলিয়ন মানুষ, ৪০ লাখ চলে মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছে। আরো এটা বাড়তে পারে। তো এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, এবং দুপক্ষেই কিন্তু হতাহত আছে। এই যে এই সভ্য সমাজে, সভ্য সময়ে, এবং একটা মহামারীর মতো সময় পার করে যখন জীবনকে নতুনভাবে দেখার একটা অবকাশ তৈরি হয়েছিল, আমরা কি রকম অনিশ্চয়তার মধ্যে ছিলাম। সেখান থেকে জীবনের প্রতি, মানবতার প্রতি, মূল্যবোধের প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধাবোধ হবার কথা ছিল, সেটি কিন্তু আমরা দেখছি না। প্রথমত হচ্ছে এই জায়গাটি আমাকে খুব ব্যথিত করছে, এবং মানে এই জিনিসটাই আসলে একজন সংবাদকর্মী বলেন, একজন মানুষ হিসেবে এই জিনিসটি হচ্ছে সবচেয়ে পীড়াদায়ক। যুদ্ধে প্রথমেই মানবতা মারা যায়। এই যুদ্ধে শুরু হওয়ার কারণে মানবতা মারা গেছে। তারপরে এখন বিষয়টা হচ্ছে কে সত্য, কে মিথ্যে, কার স্বার্থ কোন জায়গায়। সেই বিষয়টি হচ্ছে যে সবারই আহ, একটা নিজস্ব বয়ান আছে। রাশিয়ার নিজস্ব বয়ান আছে। আমরা যে বয়ানটা দেখছি পশ্চিমা গণমাধ্যমের বয়ান, আমরা আসলে দেবার চেষ্টা করছি, বা সেটাই আমাদের কাছে আসছে। তারা যেভাবে বলছে, তারা যেভাবে দেখাচ্ছে, রাশিয়ার বয়ানটা সেভাবে আমাদের কাছে আসছে না। কিন্তু রাশিয়া এবং পশ্চিমা শক্তি, মানে একদিকে রাশিয়া, আরেকদিকে নেটো, তাদের দ্বন্দ্বের কারণে মাঝখান থেকে ইউক্রেন বলির পাঠা যেটাকে বলে সেটি হয়। এটি কোনোভাবেই আসলে কাম্য নয়। একটা, মানে আমি একটা কথা মানে শুরুর থেকেই বলছিলাম, আপনার দুই প্রতিবেশীর আসলে মারামারি, মাঝখানের বাড়িটা হলো কুড়ে ঘর, যে হলো গরিব মানুষ, তার উপরেই হচ্ছে অত্যাচারটা বেশি হয়। দুই পক্ষই করে, উস্কে দেয়, যেহেতু ওখানে গিয়ে বিচ্ছিন্নতাবাদী হ, আবার এ বলে যে তুই ওখানে গিয়ে অভিযোগ কর। এরকম একটা অবস্থা আসলে ইউক্রেন পড়ে গেছে। এখান থেকে ইউক্রেনের মুক্তির আমি আসলে সহসা কোনো উপায় দেখছি না। তো এই জায়গা থেকে যদি আমরা সহসা মুক্তি না পাই, এখন তো মানবতা মারা যাচ্ছে, সামনে আসলে এই যে একটা কঠিন সময়, এর মধ্যে অর্থনৈতিক ভাবে একটা টালমাটাল অবস্থায় চলে যাবে বিশ্ব। একটা মহামারীর পর্যায় থেকে এখনো আমরা বের হতে পারিনি, সেখানে যদি এরকম একটি বিষয় ঘটে, তাহলে এটি আসলে আমাদের কারোরই জন্য ভালো হবে না, বাংলাদেশের জন্য ভালো হবে না, কারোরই জন্য, বিশ্বের জন্যই ভালো আপনি হবে না। আপনি এটা অস্থির রাশিয়ার একটা কথা পরিবেশ। যেহেতু বলছিলেন, এখানে একটা প্রশ্ন আসলে চলে আসে, যেটা হচ্ছে যে মানে রাশিয়ার যে অবস্থানটা এই সংকট সৃষ্টির ক্ষেত্রে, এই অবস্থানটাকে আপনি আসলে কিভাবে দেখবেন? যে তারা কিন্তু ১ম এ যেরকমটা বলছিল, যে তারা কিন্তু বলছিল যে তারা আক্রমণ করতে চায় না, তারা আক্রমণ করবে না। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা আ মোটামুটি যুদ্ধের প্রস্তুতি নিয়ে নেমে গেছে। না, রাশিয়ার বিষয়টা আসলে কি, রাশিয়া আক্রমণ করতে চায় না। ইনফ্যাক্ট এখনো যে আলোচনাগুলো হচ্ছে, সেই আলোচনাগুলোর কথা কিন্তু হচ্ছে না। রাশিয়ার গতকালও যে আলোচনাটা হয়েছে, যে আলোচনাটা কোনো জি। ফলাফল আসেনি, তারপরে বলা হচ্ছে যে তারা আরেক দফা আলোচনা। তো মানে যেখানে আলোচনায় কোনো আউটপুট নেই, সেখানে কেন আবার আলোচনায়? আমাদেরকে বলা হচ্ছে, আমরা যে খবরগুলো পাচ্ছি, আহ রাশিয়া বলেছে, পুতিন বলেছেন যে ইউক্রেনে, কিয়েভে যাতে কোনো সোলজার অস্ত্র আর তুলে না রাখে, অস্ত্র যাতে অস্ত্র নামিয়ে রাখে, এবং তারা বিশাল সেনাবহর সেদিকে মার্চ করছে। তার মানে হচ্ছে তোমরা সারেন্ডার করো, এবং তাদেরকে হয়তো বোঝানোর চেষ্টা করছে তোমরা সারেন্ডার করো, তোমার কোনো সমস্যা নেই, তুমি আমার ব্লকে আসো, তুমি নেটোর ব্লকে যাবে কেন? এর মধ্যে আবার ইউক্রেন আনুষ্ঠানিকভাবে নেটোর সদস্য পদের জন্য আবেদন করেছে। আবেদন করে ফেলেছে।
এবং পরিস্থিতি ইউরোপীয় কঠিন। ইউনিয়নেও যাওয়ার চেষ্টা করছে তারা। জি, ইউরোপীয় ইউনিয়নে যাওয়ার চেষ্টা করছে। শুরুর দিক থেকে কিন্তু আসলে ব্যাপারটা এমন ছিল না। 2014 সাল পর্যন্ত ইউক্রেন কিন্তু প্রো রাশিয়ান ব্লকের একটা কান্ট্রি ছিল। জি, তো সেখান থেকে ধীরে, ধীরে একটা পরিবর্তনের মধ্য দিয়ে এসেছে। আমার প্রশ্নটা হচ্ছে আরেক জায়গায়। আপনার বাফার স্টেট দরকার। রাশিয়া বলছে আমি একদম আমার বর্ডারে আমার পেটের মধ্যে ইউক্রেন, সেখানে নেটো যদি চলে আসে তাহলে আমার নিরাপত্তা কোথায় থাকে? তাদের রাজনৈতিক চিন্তা ভাবনা এবং তাদের পলিটিক্যাল দর্শন, ইউরোপের দর্শনও কিন্তু তাই। নাৎসি যে পলিটিক্যাল দর্শন ছিল, জার্মানি রাষ্ট্রটিকে মনে করা হতো, মানে রাষ্ট্রকেই আসলে তারা মনে করতো একটা লিভিং বিইংস এর মতো, একটা জৈব কোষের মতো, সত্তার মতো, যাকে আসলে আহ খেয়ে পরে বড় হতে হবে, এক্সপান্ড করতে হবে, নাহলে রাষ্ট্রের মৃত্যু হবে। হিটলার সেটা বিশ্বাস করতেন। ফলে জার্মান যে ফিলসফি ছিল, সেখানে রাষ্ট্রকে এক্সপান্ড করতে হবে, নতুন নতুন টেরিটরির মধ্যে ইয়া হতে হবে। আমরা হলাম বীরের জাতি, আমাদের রক্ত হচ্ছে পিওর ইউরোপিয়ান, আমরাই হচ্ছে আর্যদের উত্তরাধিকার। এরকম যে চিন্তা ভাবনা গুলো, সেই চিন্তা ভাবনা গুলো আপনার আমার কাছে যতটাই মানে অযৌক্তিক কিংবা বর্বর মনে হোক না কেন, একটা জাতির মনোগঠনে, তাদের ঐতিহাসিকভাবে রাজনৈতিক যে থট প্রসেস, সেখানে কিন্তু রয়ে যায়। রাশিয়া বরাবরই মনে করে তার একটা বাফার স্টেট দরকার, যেখানে হচ্ছে রাশিয়ার উপরে অ্যাটাক করতে গেলে বা রাশিয়া আক্রান্ত হলে যাতে সেটার উপর দিয়ে ঝড় চলে যায়। অনেকটা সবুজ বেষ্টনীর মতো, আমাদের যেরকম উপকূলে থাকে যে গাছ জি, লাগানো আছে, সেখানে গিয়ে পানির ঝাপটা পড়বে, জলোচ্ছ্বাস আসতে কোনো সমস্যা হবে না। রাশিয়া এটা মনে করে বা মনে করতো। তাদের পলিটিক্যাল দর্শনটাই ওরকম, রাজনৈতিক দর্শনটাই ওরকম, রণনীতিও সেরকম। তো নেটো কিন্তু ধীরে ধীরে কিন্তু সম্প্রসারণের দিকে গেছে। রাশিয়া যখন মানে আপনার সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেছে, রাশিয়ার যখন কোণঠাসা হয়েছে, তখন থেকে কিন্তু সোভিয়েত ইউনিয়নের যেই সব একসময় টেরিটরি ছিল, রাজ্য ছিল, যারা স্বাধীন রাষ্ট্র হিসেবে এখন কাজ করছে, তারা কিন্তু ধীরে ধীরে নেটোর মধ্যে এসেছে হয়তো তাদের নিজেদের প্রয়োজনে, অর্থনৈতিক ব্লকের সুবিধার কারণে, সেগুলোর জন্য এসেছে। কিন্তু ওই যে ঐতিহাসিক ভাবে যে চিন্তা কাঠামো, চিন্তা পরম্পরা, সেটির থেকে তো বেরোতে পারছে না। যে কারণে পুরুষতান্ত্রিকতার থেকে আমরা বেরোতে পারি না, যে কারণে ধর্মান্ধতার থেকে বেরোতে পারি না। মানে কিছু বিধান থাকে যেটা হচ্ছে অস্থি মজ্জার মধ্যে থাকে, যে কারণে ইহুদিরা জেরুজালেমকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে, যে কারণে তারা হাজার হাজার বছর আগের একটা মিথ অথবা তাদের যে পাঠ, সেটির মাধ্যমে তারা একটা ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং করতে যায়, এবং সেটা করতে গিয়ে মধ্যপ্রাচ্যে একটা বিপুল সংকটের মধ্যে আছে, যেটা আদতেই কখনো সমস্যার সমাধান হবে বলে মনে হয় না। তো এই জায়গা থেকে রাশিয়ার যে থট প্রসেস, সেটি হচ্ছে আমার একদম বগলের মানে পেটের মধ্যে তুমি চলে আসবা, সেটা আমি মানবো না। রাশিয়া সেটা ইয়ে করছে। আর নেটো চাচ্ছে যে সম্প্রসারণ তার যদি থাকে, কারণ সামনে যে একটা মেরুকরণ, চীন, রাশিয়া, তাদের যে মেরুকরণ, সেটি যদি সত্যি হয়, এবং চীন এই যে মহামারীর সময় যে পরিমাণ বাণিজ্য করেছে এবং তারা যে পরিমাণ আনএফেক্টেড থেকে তাদের অর্থনীতিকে সচল করেছে, সেটি কিন্তু অনেকের জন্য শঙ্কা জায়গা নিয়ে। ইউরোপের বিভিন্ন দেশে যখন মন্দা চলছে, তখন চীন রাশিয়ার অর্থনীতি সেই অর্থে মন্দার মধ্যে নেই। তো এই বিষয়গুলো থাকে। আমি একটা জিনিসই আসলে বলতে চাই, ধরে নিলাম রাশিয়ার মনে করছে যে আমার একটা বাফার স্টেট দরকার, আমার একটা, এখানে আমি আমার কোনো টেরিটরি চাই না। কিন্তু কথাটা হচ্ছে, তাই বলে কি আপনি একটা স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে সোলজার পাঠিয়ে দিতে পারেন? প্রশ্নটা হচ্ছে সেটা। আপনার আচ্ছা, রাশিয়ার আমি আমি পার্সপেক্টিভ একটু যুক্ত করতে চাই এখানে। আপনি যেহেতু বলছিলেন যে বারবার বলছেন যেটা রাশিয়ার একটা বাফার স্টেট দরকার, যে তার একটু প্রোটেকশন দরকার বা নিরাপত্তার যে বিষয়টা আছে। আমরা কি ইউক্রেনের দিকটা একটু বিবেচনা করতে পারি? ইউক্রেন তো একটা স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র। তাদেরও জি, তো আমি আসলে এটাই একটা নিরাপত্তার বলছিলাম। বিষয় আছে। এবং আপনি যেটা বলছেন যে ২০১৪ সালের পর প্রেক্ষাপট অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আমরা কিন্তু জানি যে ২০১৪ সালে কিন্তু ইউক্রেনের একটা অংশ তারা দখল করে নিয়েছে। তো এবারও কি আমরা সেরকম কিছু আশা করতে পারি কিনা যে ইউক্রেনের আরো কিছু অংশ কি তারা দখল করে নিতে মানে চাচ্ছে বা একটা নেবে জিনিসটা কিনা? মানে একটা জিনিসটা হচ্ছে কি, আহ যত যাই বলেন শেষ পর্যন্ত এটা হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব, এবং জি, পরাশক্তিগুলোকে কিন্তু আমরা সরাসরি কখনো যুদ্ধে নামতে দেখিনি। ধরেন ইরাকে যখন মার্কিন আগ্রাসন হয়েছে, আফগানিস্তানে যখন
রুশ আগ্রাসন হয়েছে, তারপরে যখন আবার মার্কিন আগ্রাসন হয়েছে, তখন কিন্তু রাশিয়া সেটার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমে যায়নি। তো রাশিয়া যখন ইউক্রেনের উপরে আপনার আগ্রাসন চালাচ্ছে, এটাকে এক অর্থে আমি আগ্রাসনই বলি। সেই দেশের জনগণ তো আপনাকে বলেনি যে আমি আপনার সঙ্গে থাকতে চাই, আমি আপনার টেরিটরিতে থাকতে চাই। তার তো অধিকার আছে। আমি আপনার মূল্যবোধ যাই হোক, সেটা তো আমার কোনো মানে পালন করার বিষয় না। আপনার মাথা ব্যথা না হাত ব্যথা নাকি আপনার পেটের মধ্যে ইউক্রেন, সেটা আপনার চিন্তা, আপনি সেটা চিন্তা করেন। তাই বলে তো আপনি ইউক্রেন দখল করতে পারেন না। ইউক্রেনের তো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। এটা হচ্ছে একদম মোটা দাগে যদি বলি যে ওই যে বলে না যে অনেকটা হচ্ছে যে ন্যায় শাস্ত্রর মতো বিষয় আর কি। এটা তো করতে পারেন না। আপনার যা হয় চিন্তা যা থাকে যাই থাকুক, আপনি এই জন্য এটা করেছেন, ওটা ভেবে করেছেন, সেটা আপনার নিজের ক্ষেত্রে করেন। আপনি অন্যের রাষ্ট্র দখল করে আপনি সেই সব নিজের চিন্তা চেতনা বিশ্ব ভারসাম্য সব ফলাতে যাবেন। আমরা আমরা এটা এই অংশে হচ্ছে একটু হোসেন আলমের কাছে একটু যেতে চাই। আমরা যেহেতু অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলাপ করছিলাম ইউক্রেনের। হোসেন আলম, আপনি যেহেতু পোল্যান্ডে আছেন, আপনি হয়তো আরেকটু বেশি জানবেন আমাদের চাইতে। তো ইউক্রেনে আমরা কিন্তু শুরুতে যেটা আমরা অনেকে হয়তো বাইরে থেকে ভাবছিলাম যেটা ইউক্রেন হয়তো হুট করে দখল করে ফেলবে রাশিয়া, বা কিন্তু এখন কিন্তু আমরা দেখছি ইউক্রেনও কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করছে। তো এই বিষয়টাকে আপনারা কাছ থেকে দেখছেন, যেহেতু আপনারা কিভাবে দেখছেন আসলে যে ইউক্রেনের কি রাশিয়াকে ঠেকিয়ে রাখার ক্ষমতা আছে কিনা, বা তারা কতটা সাহায্য পাচ্ছে বহির্বিশ্বের কাছ থেকে? ধন্যবাদ আপনাকে। মাহমুদুল হাসান ভাই যে কথাগুলো বলেছে, কথাগুলো পুরোটাই সত্য। এই কথা সূত্র ধরে কিছু কথা বলতেই হয়। আমি যেহেতু পলিটিক্যাল রিসার্চার, পলিটিক্যাল সায়েন্টিস্ট, আমার পিএইচডি পলিটিক্যাল রিসার্চে। সো অ্যাজ এ পলিটিক্যাল রিসার্চার হিসেবে যে কথাগুলো আমি বলতে পারি বা বলতে চাই, আসলে এই যুদ্ধের পরিকল্পনা ইজ নট অনলি ফর 1 week, is not only for 2 weeks or 1 month or 2 months. He made the decision nearly 8 years ago or 10 years ago. যখন ইউক্রেন দখল করেছিল দুইটা অংশ 2014 সালে, তারপর থেকেই পুতিনের প্ল্যান ছিল ইউক্রেন দখল করার। আরেকটা কথা মাহমুদুল হাসান ভাই মেনশন করেছেন এখানে, যে তার ভিতরে যে ভয়, যে তার পাশ থেকে যদি ইউক্রেন ন্যাটোতে জয়েন করে তাহলে তার শক্তির জন্য বা তার নিরাপত্তার জন্য হুমকি হতে পারে ভবিষ্যতে। এটা আরেকটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট যেটা আমরা মেনশন করতে পারি, পুতিনের ভিতরে একটা জিনিস আছে, মাহমুদুল হাসান ভাই যেটা মেনশন করেছে, যার জন্য আমরা ধর্মকে বিশ্বাস করি, বিভিন্ন অন্য জিনিসকে বিশ্বাস করি। পুতিনের ভিতরে একটা বিষয় আছে, ও হচ্ছে নাম করতে চায়, ইতিহাস রচনা করতে চায়, যেটা বিশ্ব ওকে মনে রাখবে। এক্সাম্পল হিটলার, লেনিন যারা আছে এদেরকে বিশ্ব মনে রাখবে। বিশ্ব মনে রাখার দুইটা ধরন আছে, একটা ভালো ওয়ে, একটা রং ওয়ে। এটা পুতিনের ভিতরে এটা আছে। আরেকটা বিষয় আপনি যেটা বলেছেন যে রাশিয়া কি ইউক্রেনকে পুরোটাই দখল করবে কিনা বা ইউক্রেনের ক্ষমতা কতটুকু, এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আসলে পাওয়ার কার শক্তি বেশি। ইউক্রেনের আছে 9 লাখ আর্মি, অ্যাক্টিভ আর্মি 9 লাখ, এবং ইউক্রেনের আছে প্রায় 2 লাখ। রাশিয়ার 9 লাখ আছে, জি। হ্যাঁ, সরি রাশিয়ার 9 লাখ এবং ইউক্রেনের আছে 2 লাখ। 2 লাখ, জি। এখানে একটা বিষয় আছে। আরেকটা বিষয় হচ্ছে এখনো ন্যাটো, আমরা যেটাই ন্যাটো বলি বা ইউ যে কান্ট্রি গুলো আছে, এরা সরাসরি যুদ্ধে নামবে না। কেন নামবে না? এখানে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সংখ্যা আছে। এরা যদি সরাসরি সৈন্য দেয় তাহলে এই দেশগুলোতে আঘাত আনতে পারে। তার ভিতর প্রথম লাইনে হচ্ছে পোল্যান্ড, আমার কান্ট্রি, আমি যেখানে আছি এখন। তো এটা একটা বিষয় আছে। তো এখন যে বিষয়, আমি কিছুদিন আগে কথা বলেছিলাম এবং আজকেও সকালে ইমেইল করেছি। আগে ডেনমার্কের প্রেসিডেন্ট, উনি এখন ইউরোপিয়ান ইউনিয়নের সিনিয়র অফিসার মিস্টার গায়, ওনার সাথে পার্সোনালি আমার রিলেশন আছে। আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি ওনার সাথে। আগেও আমি যুদ্ধবিরতির জন্য ওনাকে মেসেজ দিয়েছিলাম, ইমেইল করেছি, উনি আমাকে রিপ্লাই দিয়েছে, কথা হয়েছে। আমি বাংলাদেশের একটা বিষয় নিয়ে ওনার সাথে কথা বলেছি আজকে ওনার সেক্রেটারির সাথে। যে বিষয় হলো, এখন এই বিষয়টা হচ্ছে ভেরি সেনসিটিভ। It's very difficult to observe situation where is going to be. But যেটা রাশিয়া মনে করেছিল যে খুব তাড়াতাড়ি দখল করে নেবে, সেটা নিতে পারবে না। এটা একটু কষ্ট হবে।
কারণ সমস্ত ইউক্রেনের সাধারণ জনগণ আছে। আমি প্রায় 2000 ইউক্রেন পিপল চিনি, কারণ আমার ইউনিভার্সিটিতে আমার অনেক স্টুডেন্ট আছে, আমার অনেক ফ্রেন্ড আছে, এবং আমার বিজনেস পার্টনার, আমার এখানে একটা কলেজ আছে, এই কলেজের বিজনেস পার্টনার ইউক্রেনের বড় একটা অংশ জুড়ে আমি এদেরকে চিনি। আপনারা সম্ভবত জানেন, আমি আগে যেটা মেনশন করেছিলাম যে বর্ডার এরিয়াতে শুধু যারা মহিলা আছে, বাচ্চা আছে, এদেরকে বর্ডার এরিয়াতে পাস করে দিয়ে সাধারণ যে মানুষগুলো আছে তারা নিজের দেশে ব্যাক করছে দেশকে রক্ষা করার জন্য, নিজের মাটিকে রক্ষা করার জন্য। Whatever Putin did, this is against of the democracy, against of the freedom. It cannot be accepted. Not at all. It's not going to be accepted. যে নিষেধাজ্ঞাগুলো তাদেরকে দেয়া হচ্ছে, আসলেই এটা পুতিনের আগে থেকেই প্ল্যান ছিল, এবং তার এনাফ রিজার্ভ সে করে রেখেছে, যেমন সুইপ, যে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট যেটা বলা হয়, যদি কোনো পণ্য কিনে থাকে, তেল বা অন্য কোনো কিছু, সেটা করে থাকে। ইউরোপের বড় একটা অংশ জ্বালানিতে ব্যবহার করে থাকে রাশিয়া থেকে। 40% এনার্জি সাপ্লায়ার রাশিয়া টু দ্য ইউকে, সরি ইউরোপ। 5% ইউকে, 6% জার্মানি এন্ড আদার্স। সো এখন যেটা বিষয়টা হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন তাদেরকে যেভাবে ইউক্রেনকে অস্ত্র দিয়ে বা বিভিন্নভাবে সাহায্যের চেষ্টা করছে, এবং এদেশের মানুষের ভিতর দেশপ্রেম আছে, যে দেশপ্রেমটা আমাদের 71 সালে ছিল। আমরা এখানে আরেকটা যুদ্ধ করছি বাংলাদেশিদেরকে আনার জন্য, রাখার জন্য। তা আমি নিজের চোখে দেখেছি, রাত 1টা, 2টা, 3টা, আমার ছেলের বয়সী 1 বছরের বাচ্চা নিয়ে, 6 মাসের বাচ্চা নিয়ে, 2 বছরের বাচ্চাগুলো যখন হাঁটে হাঁটে আসতেছে, বর্ডার পার হচ্ছে, যখন ওদের কাউকে দেখতেছে, কান্না করে দিচ্ছে। আমি নিজেও কান্না করেছি, রিয়েল দেখেছি যেটা। এটা আসলে খুবই হওয়ার ছিল না, তবে এটা যে কোন দিকে যাবে এটা বলা খুবই কঠিন এখন, ইজ ভেরি সেন্সিটিভ। বাট মাই পয়েন্ট অফ ভিউ, আমরা রিসার্চার যারা অনেকটা টিমের সাথে কথা বলেছি, যা দেখেছি, এটা সহজে শেষ হবে না। হোসেন আল্লাহ, আপনি যেমনটা বলছিলেন, আমি একটু যুক্ত করতে চাই। আমার মনে হয় আমাদের বাংলাদেশিদের জন্য আসলে এই পরিস্থিতিটা উপলব্ধি করাটা কিছুটা সহজ। আমরা একটু আমাদের ইতিহাসের সঙ্গেও যুক্ত করতে পারি এই অংশটা। যেরকম আমরা কিন্তু জানি যে পাকিস্তানের সঙ্গেও কিন্তু আমাদের এই সংঘাতটা যেভাবে শুরু হয়েছিল, যদিও আমরা পাকিস্তানেরই অংশ ছিলাম, কিন্তু এখানে কিন্তু আমরা দেখছি প্রায় উল্টো একটা অবস্থা, যে একটা সার্বভৌম দেশ, তাদের উপরে একটি বড় প্রতিবেশী রাষ্ট্র চড়া হচ্ছে। তো বাংলাদেশি যারা পোল্যান্ডে আসছেন ইউক্রেন থেকে, তাদের মধ্যে কি এরকম কোনো অনুভূতি হচ্ছে কিনা, বা তারা কি শেয়ার করছেন কিনা যে স্বাধীনতা যুদ্ধের মতো কোনো স্মৃতি তাদের এখনো আবার ফিরে আসছে কিনা? আমি যাদেরকে পিক আপ করেছি, যাদের সাথে কথা বলেছি, তাদের প্রথম একটা শব্দ ছিল যে আমি একজন বাংলাদেশিকে পেয়েছি। এবং আপনাদের দেখার পর আমার বাসায় কালকে আমি যাকে একটা ছেলেকে নিয়ে এসেছি, টাঙ্গাই, তো ও 3 দিন যাবত বর্ডারে আটকা ছিল, ইউক্রেনের এবং ফোন বন্ধ হয়েছে 3 দিন, না, নো ফুড, নো ওয়াটার, নো আদার হেল্প, এন্ড আউটসাইড ওয়েদার ওয়াজ -4, এবং রাতে এবং বেশি, মানে সমস্ত শরীর ফ্রোজেন হয়ে যায়। আমি বাইরে কাজ করেছি, মানে বসার সময় পাইনি, যখন হাজারো একটু ভয়াবহ অবস্থা। আমাদের দেশেও এমন ছিল। আমি একটু আপনার কাছে জানতে চাইবো একটু অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে যে আপনি একটু আগে বলছিলেন যেটা পোল্যান্ডে যারা খুব সহজে আসতে পারছেন ইউক্রেন থেকে, বাংলাদেশিরা, বাংলাদেশে কি ইউক্রেন থেকে আসার এখন কোনো ব্যবস্থা আছে কিনা? আমরা জানি যে বিমান চলাচল সম্ভবত বন্ধ আছে, বা তারা সরাসরি চাইলে বাংলাদেশে আসতে পারবে কিনা? আমরা জানি একটি জাহাজও আটকা রয়েছে তাদের বন্দরে বাংলাদেশের, এবং খুব আতঙ্কে রয়েছেন জাহাজের নাবিকরা। ইউক্রেন থেকে সরাসরি বাংলাদেশে যাওয়ার কোনো অপশন নাই। কাউকে আসতে হলে তাদেরকে পোল্যান্ড বা নিকটবর্তী যে দেশগুলো আছে সেখানে যেতে হবে। আর আপনি যেটা মেনশন করেছেন, এটা ডিপ্লোম্যাটিক আনসার আমরা আপনাকে এখানে দিতে পারবো না, যে আমাদের শিপটা ওখানে আটকা আছে। জি, সকালে কথা বলেছি, ওখানে অলরেডি ডিপ্লোম্যাটিক ওয়ে বাংলাদেশ এম্বাসি থেকে, ইউক্রেনের ফরেন মিনিস্ট্রি থেকে ওখানে চিঠি দেওয়া হয়েছে। এটা খুব তাড়াতাড়ি হয়তো আমরা বের হতে পারি। এখানে যে মেয়রাতে আছে এবং অলিভিয়া অ্যাম্বাসেডর ম্যাডামের মেসেজ আর কি এখানে আমাকে দিয়েছে। তো
হয়তো এই শিপটা আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে আশা করি। ওখানে বাংলাদেশ এম্বাসি থেকে লেটার দেওয়া হয়েছে। আরেকটা বিষয় আমরা চেষ্টা করতেছি, যেখানে বাংলাদেশ এম্বাসির পক্ষ থেকে ওখানে কিছু লোক আটকা আছে ডিটেনশন সেন্টারে, যাতে জেল বলা হয়, ওদেরকে বের করার জন্য। আশা করি ওরাও বের হয়ে আসতে পারবে। তবে মজার বিষয় হলো, এবং সবার জন্য একটা বিষয় আমরা বলতে পারি, বাংলাদেশি যারা আছে, যাদেরকে আমরা পিক আপ করেছি, এরা নিরাপদে আছে, সুস্থ আছে, এবং বাংলাদেশি কমিউনিটির বাসায় আছে, বিভিন্ন লোকের বাসায়, এবং বাংলাদেশ এম্বাসি যেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে ওখানে আছে। এরা অনেক ভালো আছে। জি, আমরা আমরা একটু মাহমুদুল হাসানের কাছে ফিরবো। মাহমুদুল হাসানের কাছে, যে আপনি হুসাইন আলমের কাছে কিছু জানার আছে কিনা আপনার, মাহমুদুল হাসান? না, আসলে আমি একটু বিষয় জানতে চাই যে জি, গতকালকে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিফ করেছেন। উনি বলেছেন বেশিরভাগ বাংলাদেশি যারা পালিয়ে এসেছেন তারা বাংলাদেশে ফেরত আসতে চান না। আমরাও বুঝি বিষয়টা যে আহ, তারা এতদিন নন ইউরোপিয়ান ভুক্ত একটা দেশে ছিলেন, যেখানে পড়তে গেছেন স্টুডেন্টরা বা বিভিন্ন কাজে গেছেন, অবৈধভাবে গেছেন বা বৈধভাবে গেছেন। তারা এখন ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে পারবে, সে কারণে তারা দেশে হয়তো ফিরতে চায় না। বিষয়টা যদি এরকম হয়, আহ সেক্ষেত্রে আসলে আমাদের দূতাবাসের আসলে কি করার থাকবে? কারণ আপনারা কমিউনিটি থেকে তাদেরকে রাখছেন, যখন তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে তখন কিন্তু তারা আপনাদের বিরুদ্ধেই মানে বলবে যে আমাদেরকে ধরে বেঁধে পাঠিয়ে দেওয়া হলো। এরকম হবে কিনা সিচুয়েশনটা, বা এরকম হলে পরে কি হতে পারে, কি করতে পারেন? দূতাবাস কিংবা উপর থেকে কোনো নির্দেশনা বা চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা? জি। ধন্যবাদ আপনাকে। পররাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছে এটা 100% রাইট। কারণ এখানে ইউরোপ অনেকের জন্য স্বপ্নের। এই যুদ্ধ, যে আমাদের গ্রামে একটা কথা আছে, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। হ্যাঁ, তো এখানে মানে ওই যুদ্ধ লাগলে দুই পক্ষে কিছু কিছু পক্ষের লাভ হয়, এক পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, আর এক কিছু কিছু মানুষ লাভবান হয়। তাই এখানে কিছু কিছু মানুষ আছে যারা বাংলাদেশ থেকে ইউক্রেন থেকে এই পোল্যান্ডে এসেছে, এদের অনেকেরই লাভের আছে। আমি রিয়েল এক্সাম্পলটা আপনাদেরকে বলি। জি। এখানে যত বাংলাদেশি এসেছে, এটা কেউ বাংলাদেশে যেতে চায় না, এটা 100% সত্য। এবং আমরা যখন এম্বাসির পক্ষ থেকে বাংলাদেশিদেরকে সেবা দেওয়ার জন্য নিজেদের জব রেখে, ফ্যামিলি রেখে, আমি গিয়েছি আমার বাসা থেকে মেডিস্কা বর্ডার হচ্ছে 450 মাইল দূরে। আমি 5.5 ঘন্টা ড্রাইভ করে গেছি, যে ওখানে আমার নিজের গাড়িতে বসে তাদেরকে 2 দিন সেবা দিয়েছি, বাংলাদেশিদেরকে পিক আপ করার জন্য শীতে, ঘুম ছাড়া। আবার সকালে ওখান থেকে আমি 6 ঘন্টা ড্রাইভ করে বাসায় এসেছি। এরপরও কি হয়েছে, কিছু বাঙালি আমাদেরকে দেখার পরে বাংলায় কথা বলতেও নারাজ যে তারা বাংলাদেশি, এবং বিভিন্ন ভাবে অন্য জায়গায় যাওয়ার জন্য তারা ব্যস্ত। আমরা তাদের জন্য আচ্ছা, প্রেশার ক্রিয়েট করিনি, আমরা ওখানে আছি তাদেরকে সেভ করার জন্য, তাদেরকে ইসের জন্য। তবে যে বিষয়টা হচ্ছে, আমরা এখনো বিষয়টা অবজার্ভ করে দেখছি, যে দেখা যাক যে কি হয়। এক্সাম্পল, বাংলাদেশ এম্বাসি ট্রাই করতেছে যে এখানে তাদের কোনো ওয়ার্ক পারমিট বা কোনো কিছু ফরেন মিনিস্ট্রি থেকে কোনো নির্দেশনা আসে কিনা। আরেকটা বিষয় আমি আপনাকে মেনশন করেছিলাম, যে আমি এখানে হোম অফিসের অ্যাডভাইজার, ওয়ান অফ দ্য পলিসি মেকার অ্যাডভাইজার। জি। আমি এখানে ডাইরেক্টরের সাথে কথা বলেছি, আমি পার্সোনালি বলেছি আমার সিটিতে, ব্রোসফ সিটিতে আমি যত বাঙালি আসবে এদেরকে রাখার জন্য তোমার টেম্পোরারি পারমিট দিতে হবে, বা আমরা যদি এদেরকে ওয়ার্ক পারমিট ইস্যু করি এদেরকে রাখার ব্যবস্থা করতে হবে। উনি আমাকে আশা দিয়েছে যে হয়তো একটা কিছু হতে পারে। তবে অধিকাংশ বাঙালি আবার এখানে আসার পর, যাদের অনেকের বিভিন্ন দেশে রিলেটিভ আছে, তারা তাদেরকে পিক আপ করেছে, হয়তো অনেক বাঙালি বিভিন্ন দেশেও চলে গিয়েছে। তো এটা আসলে হোসেন আলম, আমাদের আমাদের সময় খুব সীমিত। আমাদের একটু আরেকবার একটু মাহমুদুল হাসানের কাছে ফিরতে হচ্ছে। দুঃখিত। মাহমুদুল হাসানের কাছে আমাদের আজকে শেষ প্রশ্ন, যেটা হচ্ছে যে আমরা পুরো পরিস্থিতি সম্পর্কে অনেক বিস্তারিত জানতে পারলাম। তো আহ, এই ইস্যুতে আসলে আপনি কি আশা করছেন যে বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর কি অবস্থান হওয়া উচিত? বা আপনি যেটা বলছিলেন যে একটা সভ্য দেশ হিসেবে বা সভ্য জাতি হিসেবে আমরা কেউই এটা আশা করি না। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে সংগঠনগুলো রয়েছে, সংস্থাগুলো রয়েছে, জাতিসংঘ বা ইউরোপীয় ইউনিয়ন, তাদের কাছ থেকে আমরা আসলে কি পদক্ষেপ আশা করতে পারি এই মুহূর্তে?
জাতিসংঘের থেকে আপনি কিছু আশা করতে পারেন না। আপনি জাতিসংঘের কাছ থেকে এটাই আশা করতে পারেন, অতীত ইতিহাস বলে নিন্দা প্রস্তাব আসবে, যে কোনো প্রস্তাব আসবে এবং ওই 5 পরাশক্তির যে কেউ ভেটো দিলে সেটা পাস হবে না, এবং তাই হবে। এবং আপনাকে আমি এতটুকু বলতে পারি, রাশিয়া যদি পুরো ইউক্রেন দখল করে নেয়, তারপরেও রাশিয়ার সাথে ইউরোপের যুদ্ধ বাঁধবে না। ইউক্রেনকে নিজেদের গেরিলা যুদ্ধ চালাতে হবে। এটা হচ্ছে খুবই রূঢ় বাস্তবতা। জি হ্যাঁ, মানে শেষ পর্যন্ত যা হবে ক্ষতি ইউক্রেনেরই হবে। আর রাশিয়া যে এখন পর্যন্ত দখল করেনি, সেটি হচ্ছে এ কারণেই আমার ধারণা যে সে বিপুল ক্যাজুয়ালিটির দায়টা নিতে চায় না। সে ইউক্রেনকে আসলে বলতে চায়, তুমি শুধুমাত্র আত্মসমর্পণের মতো একটা ব্যাপার করো, আমি নেটোর কাছে লেখা বুঝিয়ে দিই। ব্যাপারটা আমি এরকম মনে করি। কিন্তু এর ফলে যেটা হবে, ওই যে কারো পৌষ মাস কারো সর্বনাশ, যে যার মতো ব্যবসা করার ব্যবসা করবে, ব্যবসা চলবে, এবং তাতে আমাদের মধ্যে তৃতীয় বিশ্বের যারা আছে তাদের আসলে কিছু করার নেই। আমরা তথাকথিত যেই জোট নিরপেক্ষ রাষ্ট্র, সেই জোট নিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই থাকতে হবে, সেটা আমাদের জন্য সুবিধাজনক অবস্থা। ভারতের লোকজনরা বিপদে পড়েছে। স্যার যিনি আছেন আমাদের সঙ্গে ছিলেন, তিনি বলতে পারবেন, তাদেরকে কিন্তু ইউক্রেনের সেনাবাহিনী নাজেহাল করছে, কারণ ভারত এক অর্থে রাশিয়ার সঙ্গে তো এই হচ্ছে বিষয়। আমাদের আসলে বাংলাদেশে আসলে করা নেই। বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের পররাষ্ট্র নীতি তো বলাই আছে, কারোর সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে মিত্রতা। তার মানে হচ্ছে, বাবা আমি সারেন্ডার, আমি পারবো না, আমি ওই দৌড়ে নেই। তো আমাদের দেখতে হবে আমাদের ব্যবসা পাতি গুলো ঠিক মতো থাকছে কিনা। এই সংকট যদি পারে দীর্ঘস্থায়ী হয়, ইউক্রেনের দখল কিংবা সেখান থেকে সরে যাওয়া, সেটি যদি রাশিয়া বিলম্বিত করে, মানে তার যদি দখল করতে বেশি সময় লাগে, অথবা তার যদি তাদেরকে হঠাৎ যদি বেশি সময় লাগে, তাহলে বিশ্ব অর্থনীতিতে একটা সমস্যা এবং বাংলাদেশের জন্য বড় সমস্যা হবে, ইউরোপের বাজারে একটা সমস্যা অবশ্যই পড়বে। তো সেই জায়গাগুলোতে আমাদের এখন থেকে আসলে পরিকল্পনাটা করা দরকার। তো আমার মনে হয় যারা নীতি নির্ধারক আছেন তারা এই বিষয়টি ভাববেন, আর আমাদের যারা প্রবাসী ভাই আছেন, বোনেরা আছেন, সেখানে তারা নিশ্চয়ই ভালো থাকবেন। তারা যাতে একটা উদ্বাস্তুর মতো এসেছেন, তাদের সাথে যাতে আবার আরেকবার উদ্বাস্তুর মতো আচরণ না করা হয়, তাদেরকে যাতে আবার ধরে বেঁধে ওখানে জেলে না পড়া হয়, কিংবা তাদের ধরে বেঁধে দেশে পাঠানো হয়, সেরকম যাতে না হয়। আমরা আসলে কিছু কমিউনিটির কাছে এটাই আশা করি, যে এই সমস্যার একটা শান্তিপূর্ণ এবং কি বলবো, যে একটা সমস্যার সমাধান, হ্যাঁ দ্রুত সমস্যার একটা সমাধান, সেটাই আসলে আমরা সবাই চাই। শুভকামনা এবং আকাঙ্ক্ষা করা ছাড়া আসলে আমাদের কিছু করার নেই। আমরা এই বিশ্ব দাবার খুবই ছোট্ট একটা পার্ট, সেখানে বড় দুই গ্রুপের রাজারা কেউ কখনো মরবে না, মাঝখান থেকে যারা থাকে সে বাইরে। আমি একটু আমরা শেষবারের মতো একটু আসতে চাই, আমি একটু অ্যাড করতে চাই আপনার কথা জুড়ে। 30 সেকেন্ড বলতে চাই, বাংলাদেশি যারা আছে তাদের হতাশা হওয়ার কোনো কিছু নাই। আমরা এখানে যারা আছি তাদেরকে কোনোভাবেই ধরে বাঁধতে বাংলাদেশে পাঠাবো না, তাদেরকে এখানে রাখার জন্য এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য যে পদক্ষেপগুলো আছে বাংলাদেশ এম্বাসি থেকে সেগুলো করছে। এবং পার্সোনালি আমি এই যে কথাগুলো বলেছি, আমরা চেষ্টা করছি, আমি নিজেও চেষ্টা করছি এখানে তাদেরকে লিগ্যাল ওয়েতে রাখার জন্য। তো যারা বাংলাদেশি ইউক্রেন থেকে আসবে তাদের হতাশা হওয়ার কিছু নাই, তাদেরকে আমরা পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশ এম্বাসি থেকে হেল্প করা হচ্ছে। আমরা হেল্পের জন্য 24 আওয়ার্স ওপেন ফর দেম। সো যে যেখানে আছে না কেন, কোনো সমস্যা হলে আমাদের সাথে এবং বাংলাদেশ এম্বাসির সাথে যে কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারে। ধন্যবাদ। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আমরা আশা করব যে আমাদের এইরকম আর কোনো অনুষ্ঠান হয়তো করতে হবে না, এই সংকট খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। তবে আমরা আরো আশা করবো যেন আমাদের ভবিষ্যতে কোনো অনুষ্ঠানের জন্য আমাদের আপনাদেরকে অতিথি হিসেবে পেতে পারি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। জি, মাহমুদুল হাসান আপনাকেও ধন্যবাদ। আমরা দর্শক যেটা বলছিলাম, আমরা এই সংকট থেকে পরিত্রাণের আশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে। ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।